ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমরা আজকে কথা বলবো রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে। আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। সেলিম খান, আমরা একটা খবর জানতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দূরপাল্লার যে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে দেওয়া হয়েছিল সেগুলো রাশিয়ার অভ্যন্তরে সেগুলো দিয়ে হামলা করার অনুমতি দিয়েছেন। তো এতে করে এই যে যুদ্ধে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা? দেখুন, এক হচ্ছে যে বাইডেন আর প্রেসিডেন্ট থাকছেন না, আগামী 20 তারিখের পর তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না, বা তার দলেরও কেউ কিন্তু এই সদ্য সমাপ্ত আমেরিকান নির্বাচনে কিন্তু জেতেননি। ফলে তার জায়গায় যিনি আসতে যাচ্ছেন তিনি কিন্তু তার বিপরীত পক্ষের বা তার বিরোধী দলের রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সিদ্ধান্ত ছিল যে তিনি ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ করে দেবেন এবং তিনি যেদিনই ক্ষমতায় আসবেন সেদিনই বন্ধ করবেন। এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত চলছিল। আর একটি বিষয় মনে রাখতে হবে যে একবার যখন নতুন কোনো আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হন, মানে প্রেসিডেন্ট ইলেক্ট যখন একজন হয়ে যান, তখন কিন্তু যিনি দায়িত্বে থাকেন সেই প্রেসিডেন্ট কিন্তু কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। বাইডেন এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে এতদিনের যে প্রচলিত রীতি সেইটা কিন্তু ডেমোক্র্যাট নেতা, ওনারা যে এত বড় বড় গণতন্ত্র বা সংসদীয় রীতিনীতির কথা বলে থাকেন, তারা কিন্তু সেটা মানলেন না। তিনি যে অনুমতিটা দিয়েছেন যে ইউক্রেনের কাছে যে আমেরিকার দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেটা ব্যবহার করে এখন ইউক্রেন এই আমেরিকান ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে যত ভেতরে সম্ভব ততটাই ভেতরে হামলা চালাতে পারবে এবং রাশিয়ানদের কিন্তু কাবু করার একটা চেষ্টা করবে। আসলে এটা কাবু করার চেয়ে হচ্ছে এই সংঘাতকে হয়তো এটা আরও অনেক অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব বুঝে নেবেন, এবং আপনি এটাও বলছিলেন যে তিনি আগে ঘোষণা দিয়েছেন যে তিনি এই সংঘাত বন্ধ করার জন্য উদ্যোগ নেবেন। তো এই পর্যায়ে এসে জো বাইডেন এমন একটা সিদ্ধান্ত নিলেন, এটা কি মানে রাজনৈতিক সিদ্ধান্ত? এটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ আপনি যদি দেখেন যে এই রাশিয়া এবং ইউক্রেন সংঘাতটা কিন্তু বেঁধেছে আপনার জো বাইডেনের আমলে, এবং বাইডেনের আমলে 22 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই সংঘাতটা শুরু হয়েছে। এবং বাইডেনের শাসনামলে এইখান থেকে আমেরিকার কোনো ধরনের অর্জন কিন্তু এখনো পর্যন্ত নেই। তারা রাশিয়াকে যেভাবে কাবু করার চেষ্টা করেছিল, রাশিয়া সেভাবে কাবু হয়নি। রাশিয়া অর্থনৈতিকভাবে পর্যদস্ত করার চেষ্টা হয়েছিল, রাশিয়া আর্থিকভাবে পর্যদস্ত হয়নি। তাদের মাথাপিছু আয়, তা বিশ্বব্যাংক, IMF বা এই ধরনের সংগঠনগুলোর রিপোর্টই বলছে, যে সংস্থাগুলোর রিপোর্ট বলছে যে রাশিয়ায় মাথাপিছু আয় বেড়েছে। 3 নম্বর হচ্ছে যে রাশিয়ার একটি কাজ তারা করতে পেরেছে, যে রাশিয়ার বিপুল পরিমাণ প্রায় $600 বিলিয়ন উপরে যে ফরেন রিজার্ভ ছিল, সেই রিজার্ভের অর্থটা তারা আটকে দিতে পেরেছে। এর বাইরে কিন্তু রাশিয়াকে তারা কিছুই করতে পারেনি, বরং রাশিয়া, চীন, ইরান, কোরিয়া, এই ধরনের, তার সঙ্গে ভারত, ওদিকে ব্রাজিল, সাউথ আফ্রিকা, এরকম অনেক দেশকে কিন্তু রাশিয়া পাশে টেনে আনতে পেরেছে। এবং আমেরিকার অক্ষশক্তির বিরুদ্ধে আরেকটি অক্ষশক্তি রাশিয়া ও চীনের নেতৃত্বে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে বাইডেনের এই সিদ্ধান্তটা একেবারেই, মানে আমি যদি আমেরিকার পত্রপত্রিকার ভাষায় বলি, তারা যে কথাটা ইউজ করছেন, শব্দটি ইউজ করছেন, সেটা হচ্ছে প্রোভোকেটিভ, মানে উস্কানিমূলক। সেই উস্কানি বা এই উস্কানি দেওয়ার মূল কারণই হলো যে সংঘাতটা যাতে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন যে প্রথম দিনই এসে তিনি যুদ্ধ থামিয়ে দেবেন, সেই কাজটি যেন তিনি না পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেই ক্ষেপণাস্ত্রটির কথা বলা হচ্ছে, এটা কী ধরনের ক্ষেপণাস্ত্র এবং এটা কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারে? আচ্ছা, আপনি একটা ভালো প্রশ্ন, যে ক্ষেপণাস্ত্র কিন্তু আমেরিকা অস্ত্র দেয় কিন্তু খুব সাবধান, যে কাউকে দিলেই যে একটা দিল দরিয়া হয়ে সব দিয়ে দিল, এটা কিন্তু আমেরিকানরা কখনো করে না বা করতেও চায় না। এই যে ক্ষেপণাস্ত্রটা দেওয়া হয়েছে, ক্ষেপণাস্ত্রটার নাম হচ্ছে যে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে অ্যাটাকেমস। এটার আপনাকে বলা হয় ATACMS। এই যে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, এই যে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 300 কিলোমিটার, মানে যেখান থেকে ছুটবেন আপনি সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত
যেতে পারবে এবং এতে 190 পাউন্ড পর্যন্ত বিস্ফোরক বহন করা সম্ভব। এবং এই যে 190 পাউন্ড বিস্ফোরক আপনার যদি থাকে এবং সেটা যদি কোথাও বিস্ফোরিত হয় তাহলে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এই মাপের ক্ষতি হবে না যে আপনি পুরো একটা শহর একটা ধ্বংস হয়ে যাবে, বিষয়টা কিন্তু একটা মহল্লা ধ্বংস হয়ে যাবে, বিষয়টা কিন্তু এইরকম না। আর 2 নম্বরে মনে রাখতে হবে আপনার এই যে ক্ষেপণাস্ত্র, বিশেষ ক্ষেপণাস্ত্র, একে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে প্রচার করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র কিন্তু আমেরিকা খুব বেশি কিন্তু আপনার ইউক্রেনকে দেয়নি। ফলে ইউক্রেনের হাতে এমন বেশি কোনো ক্ষেপণাস্ত্র মজুদ নেই যেটা দিয়ে তারা রাশিয়ার উপরে বড় ধরনের হামলা চালাবে। আরেকটা বিষয় যে পুতিন কিন্তু বলে রেখেছেন যে এই ধরনের হামলা হবে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধের সামিল ন্যাটোর, তো সেক্ষেত্রে তার পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া এসছে? এখনো পর্যন্ত রাশিয়ার কোনো অফিসিয়ালি প্রতিক্রিয়া ওইভাবে দেয়নি, কিন্তু যেটা ধরেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে সেটা যে রাশিয়া হয়তো সরাসরি আমেরিকায় এই প্রতিশোধটা আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন বাদেই তারা জানে যে তার 2 মাস, সর্বোচ্চ 2 মাস, আমি যদি আজকে 18 তারিখ ধরি তার প্রায় 2 মাসের মতো সময় আছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় বসবেন। সুতরাং সেই সময় আমেরিকার পররাষ্ট্রনীতি বা তাদের এই ইউরোপ সংক্রান্ত নীতিতে হয়তো একটা পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের অপেক্ষায় রাশিয়ানরাও থাকবে। সেই ক্ষেত্রে একটা যে জিনিসটা তারা পরিবর্তনটা করতে চাইছে সেটা হচ্ছে তারা এই অভিমুখটা আক্রমণের, যদি তারা এই ধরনের আক্রমণের শিকার হয়, তারা পাল্টা আক্রমণের অভিমুখটা ইউরোপের দিকে ঘোরাতে চাইছে। তারা ইউরোপের যে বড় বড় শহরগুলোতে, সেই শহরগুলোতে এক ধরনের আক্রমণ চালাতে চায়। আপনার হয়তো মনে আছে যে ইসরায়েল যেভাবে পেজারের মাধ্যমে হিজবুল্লাহর বিভিন্ন লোকের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে যেভাবে হামলা চালিয়েছিল, একদিনে আপনার হিজবুল্লাহর বিপুল সংখ্যক বৈরুত এবং তার আশপাশে লেবাননের বিভিন্ন এলাকায় এই পেজারের মাধ্যমে হামলা চালানো হয়েছিল, যে পেজারের মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে। ঠিক পশ্চিমা গণমাধ্যমের বক্তব্য যে এই ধরনের হামলার একটা প্রস্তুতি রাশিয়ান গোয়েন্দা বিভাগ বা রুশ গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়ে রেখেছেন, যার ফলে পশ্চিম ইউরোপের যে শহরগুলো তারা এই হামলার আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে আমেরিকা হয়তো সরাসরি আক্রান্ত হবে না। তাহলে তো সংঘাতটা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা যাচ্ছে। আমরা ন্যাটোর ক্ষেত্রে আমরা যেটা জানি যে ন্যাটোর কোনো একটি রাষ্ট্রের উপর যদি হামলা করা হয় তাহলে ধরে নেওয়া হয় সেটা সম্মিলিতভাবে ন্যাটোর সবগুলো রাষ্ট্রের উপরই হামলা। আপনার এই যে হামলাটা পরিকল্পনা করা হয়েছে, এই হামলাটা কিন্তু মানে কি বলবো যে সরাসরি হামলা না। ফলে আপনি কাউকে দায় দেওয়ার আগে প্রমাণ করতে হবে যে ওর হামলা চালিয়েছে, ঠিক আছে? ফলে এটা একটা মানে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো করে চোরাগোপ্তা হামলার মতো, যে চোরাগোপ্তা হামলা বলা যেতে পারে আপনার। কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটি হচ্ছে আসল কথা। এর মাধ্যমে বাইডেন যে জিনিসটা করতে যাচ্ছেন যে এই রুশ ইউক্রেন যুদ্ধটাকে শেষ মুহূর্তে এসে তিনি এমন জায়গায় নিতে চাচ্ছেন যাতে ট্রাম্প ইচ্ছা করলেই যেন এটা বন্ধ না করতে পারেন। তিনি আসলেই একদিনে বন্ধ করে দেবেন, সেই রাস্তাটা যাতে তিনি বন্ধ করতে পারেন, বাইডেন কিন্তু সেই রাস্তায় হাঁটছেন। এবং এর ফলাফল যে যদি সত্যি হয় তাহলে কিন্তু এর ফলাফল আরও ভয়াবহ হবে। আর এখানে আরেকটা কথা মনে রাখা দরকার যে আমেরিকানদের এই সর্বশেষ সিদ্ধান্তে বলা হচ্ছে যে কয়েকটি কারণ আছে, যে এই যে ক্ষেপণাস্ত্রগুলো দেয়া হলো তারা কেন দিল, ক্ষেপণাস্ত্রগুলো দেওয়ার হামলার যে অনুমতি, সে অনুমতি তারা কেন দিল। দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে এই মুহূর্তে রাশিয়ার হয়ে প্রায় 10,000 উত্তর কোরিয়ার সৈন্য লড়াই করছে। এখন তারা এই ইউক্রেনকে দিয়ে ওই ক্ষেপণাস্ত্র ওই আপনার উত্তর কোরিয়ার সৈন্যদের উপর হামলা চালাতে পারে বা চালাতে চায়, এই ধরনের একটা কথা কিন্তু যে নিউ ইয়র্ক টাইমস, CNN বা অন্য বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু তারা লিখছে। কারণ তারা মনে করে যে এই ধরেন আপনার উত্তর কোরিয়ার সৈন্যরা প্রায় বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ভাড়া খাটতে গেছে, তার পক্ষে যুদ্ধ করতে গেছে, ঠিক আছে? তো এই রাস্তা যাতে এই ভবিষ্যতে যদি আমেরিকা কোনো যুদ্ধ করে বা কারোর সঙ্গে যুদ্ধ করে, যেমন চীনের সঙ্গে সংঘাত হয়, সেক্ষেত্রে যদি উত্তর কোরিয়ার আরও যাওয়া সহজ, সেক্ষেত্রে চীন তো উত্তর কোরিয়া পাশাপাশি,
এইসব রাস্তা যাতে ভবিষ্যতের জন্য একেবারে বন্ধ হয়ে যায়, সেটিও এই এই ক্ষেপণাস্ত্র ও হামলার অনুমতি দেওয়ার পেছনে একটা কারণ হিসেবে বলা হচ্ছে। আজ যে দুটো বলা হচ্ছে সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে যদি কিছু না করতে পারি, যদি যুদ্ধ বন্ধই হয়ে যায়, তার আগে যাতে রাশিয়ার তেল ক্ষেত্র এবং রাশিয়ার বিমান ঘাঁটি যেগুলো বলা হচ্ছে যে এই এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে পড়ে, সেইগুলো যাতে মিনিমাম ধ্বংস করা যায় বা ক্ষতিগ্রস্ত করা যায়, সেটাই আসলে বাইডেন যতটুকু সম্ভব যতটুকু সম্ভব যাওয়ার আগে যতটা সম্ভব ক্ষতি করাটাই হচ্ছে বাইডেন প্রশাসনের লক্ষ্য। সেলিম খান, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। এই ছিল এখনকার মতো, দেখা হবে পরবর্তী আয়োজনে।